আগে তোর দফারফা করি, তারপর আমার ঘরেরটাকে ধরছি। ওরে বাবা, আমায় তো মেরে ফেলবে রে। রুদ্র, দাঁড়া বলছি। তোর এত বড় সাহস, আমার মেয়েকে বিয়ে না করে পালাবি? এই বেটা দাঁড়া, দাঁড়া বলছি। আজ ধরতে পারলে তোর হাড় গুঁড়ো করব। কত বড় সাহস! কালু, আরো জোরে দৌড়া, ধর ওকে। ওমা, ওদের গায়ে তো রক্ত। কি হয়েছে রে বাবা? খুনোখুনি নাকি? যা বাবা, কি হলো ওদের? না বাবা, আমি জলদি বাড়ি যাই, ওদের কাণ্ডকীর্তি ভালো ঠেকছে না। নীলিমা, এই নীলিমা, নীলি, কই রে তুই? কি হয়েছে জানিস? কি রে নীলি, একা একা ভূতের মতো হাসছিস কেন, তাও এই ভোর সন্ধ্যায়? আরে না, ভূত না নানি, রাকেশ কাকার ছেলে রুদ্র কি করেছে জানো? কি করেছে? রুদ্রকে তো আমি মাত্রই ছুটতে দেখে এলাম। পেছনে পেছনে মোড়ল আর তার চেলা কালু ছুটছে। দেখে মনে হচ্ছিল রুদ্রকে পেলে দুজনেই ভর্তা বানিয়ে দেবে। আর তুই আবার হাসছিস কেন? কি হয়েছে? মোড়ল রুদ্রকে তার বাড়িতে দাওয়াত দেয়। রুদ্র তো সরল মনে গিয়েছিল দাওয়াতে, সে তো আর এত কিছু বুঝতে পারেনি। বিয়ের কথা বলতেই রুদ্র নাকি সাফ বলে দিয়েছে সে মোড়লের মেয়েকে বিয়ে করবে না। তারপর? আর কি, রাজি হয়নি বলে মোড়ল আর কালু রুদ্রকে জোর করছিল। তখন রুদ্র তাদের গায়ে শরবতের জগ ছুঁড়ে মেরে পালিয়ে এসেছে। শরবত? আচ্ছা, তাহলে ওই লাল দাগ রক্ত না? মোড়ল আর কালুর গায়ে ওটা শরবতের দাগ ছিল? হ্যাঁ তাই, ওগুলো রক্ত না, শরবতের দাগ। ওদের পুরো জামা লাল হয়ে গেছে। আমি তো অভির কাছে পুরো কাহিনী শুনে হাসতে হাসতে শেষ। রুদ্র যখন ওদের গায়ে শরবত ছুঁড়ে মেরেছিল তখন ওদের চেহারাটা কি হয়েছিল একবার ভাবো কেবল। হয়েছে হয়েছে, অত হাসতে হবে না, এবার একটু চুপ কর। যত যাই বলো নানি, রুদ্রটা একটা জিনিস বটে। বুঝলাম, কিন্তু রুদ্রটা কেমন ছেলে রে? নিজের মা বাবা মারা গেছে, ওর এমন কাউকে বিয়ে করা উচিত যেখানে সবার আদরে থাকবে। কিন্তু ছেলেটা ভারী অদ্ভুত, গ্রামের কোনো মেয়ের দিকে তাকায় না, কাউকে পছন্দ করে না। নদীর তীরে নাকি প্রায়ই চুপচাপ বসে থাকে। রুদ্র মনে হয় কোনো মাছকে বিয়ে করতে চায়, তাই নদীর পাড়ে চুপচাপ বসে থাকে। চুপ কর, তোর সবকিছু নিয়ে ঠাট্টা। ভালো কথা, এই ভর সন্ধেবেলা তোমার গা ভেজা কেন? তুমি কি আবার? চুপ কর, নিজের কাজ কর। রুদ্রের মতো রহস্য দেখি সবার ভেতরেই। বাপরে, সৃষ্টিকর্তা, তোমার লীলা বোঝা বড় কঠিন। মাছকন্যা, তুমি কোথায়? আমি তোমার জন্য এই আংটি, এই মালা, এই শাড়ি এনে প্রতিদিন অপেক্ষা করি। আমি কি তোমাকে পাবো না? তুমি কি কখনো আসবে না? একবার দেখা দাও মাছকন্যা, শুধু একবার। রুদ্র ওই পাথরের ওপর বসে আংটিটার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে কি বলছে কি জানি। মানুষের কত রকম ব্যাপার স্যাপার। অভি, তুই এখানে? নীলিদি, তুমি রুদ্রদাকে অনেকক্ষণ ধরে দেখছিলে। কি দেখছো ওভাবে? আরে রুদ্রটাকে দেখ, আংটিটার দিকে তাকিয়ে কি জানি বিড়বিড় করছিল। প্রতিদিন এখানে এসে বসে থাকে, কেন কে জানে। আরে রুদ্রদার কথা আর বলো না। কোথাকার কোন মাছকন্যার গল্প শুনেছে সে, এখন সে নাকি ওই মাছকন্যা ছাড়া আর কাউকে বিয়ে করবে না। মাছকন্যা? এ আবার কি জিনিস? আর বলো না, ছোটবেলায় রুদ্রদা মাছকন্যার গল্প শুনেছিল। তারপর থেকে সে বিশ্বাস করে একদিন সত্যিকারের মাছকন্যা আসবে। ওই আংটি, শাড়ি, মালা সব সেই মাছকন্যার জন্য। এই জন্যই তো রুদ্রদা গ্রামের কোনো মেয়ের দিকে তাকায় না, কাউকে পছন্দও করে না। ব্যাপারটা ভারী অদ্ভুত তো, কিন্তু মাছকন্যা বলে তো কিছু নেই। মাছকন্যা বলে যে কিছু নেই তা তো সবাই জানে, কিন্তু রুদ্রদা তা মানতেই চায় না। কিন্তু এই বিশ্বাস নিয়ে এসে কতদিন এভাবে বসে থাকবে?
তুই এখানে? নীলিদি, আমিও তোমার সাথে নদীতে যাব। তুই আবার নদীতে যাবি কেন? চন্টু মন্টু আজ খেলতে আসেনি, একা একা আমার একটুও ভালো লাগছে না, তাই ভাবলাম তোমার সাথে নদীর তীর থেকে একটু বেরিয়ে আসি। আচ্ছা আচ্ছা, বুঝেছি, চল, কিন্তু সাবধানে থাকবি কিন্তু। ছুটকি, আমি পানি নিচ্ছি, তুই খেলতে থাক, তবে সাবধান, নদীর কিনারে যাবি না কিন্তু। আরে বাবা, যাব না বলছি তো, তুমি এত ভেবো না তো। আচ্ছা আচ্ছা। ও মা, কি সুন্দর শাপলা ফুল! নীলিদি, বাঁচাও! শুনেছিস, বুড়ির নাতনি নীলিমা ছুটকিকে বাঁচিয়েছে। এত সুন্দর সাঁতরালো, মনে হয় ওর জন্ম পানিতেই। হ্যাঁ, আমিও শুনেছি, বুড়ির ঘরে তো মাছকন্যা জন্মেছে রে। মাছকন্যা? অবশেষে আমি খুঁজে পেয়েছি, আমি মাছকন্যাকে খুঁজে পেয়েছি। আরে রুদ্র, তুমি তুমি এখানে কি করছো? বুড়িমা, আমি সব কিছুই শুনেছি। আমি নীলিমাকে বিয়ে করতে চাই বুড়িমা, আপনি দয়া করে না করবেন না। নীলিমাকে বিয়ে করতে চাও? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছো? সে মাছকন্যা, আমি জানি বুড়িমা, আমি তো ওকেই খুঁজে বেড়াচ্ছি বুড়িমা। আরে না না রুদ্র, তোমার ভুল হচ্ছে, নীলিমা কোনো মাছকন্যা না, তুমি ভুল শুনেছো। ভুল শুদ্ধ আমি জানি না বুড়িমা, আমি শুধু জানি আমি যাকে খুঁজছিলাম তাকে আমি পেয়ে গেছি। আপনি আমার উপর দয়া করুন, আপনি অমত করবেন না। রুদ্র, তুমি যা ভাবছো তা ঠিক না, যাও বাড়ি ফিরে যাও, এখানে সময় নষ্ট করো না। যতক্ষণ না আমি নীলিমাকে বিয়ে করতে পারছি ততক্ষণ আমি এখানেই বসে থাকব। যত সব পাগলামো। হে কি মহা জ্বালায় পড়লাম বলো তো। নানি, তুমি রাজি হয়ে যাও, আর কিছু বলো না, আমার কিন্তু রুদ্রের জন্য বেশ মায়া হচ্ছে। কিন্তু তুই তো মাছকন্যা না, সেটা তো ও বুঝতেই পারছে না। কিন্তু ওকে সেটা বোঝাতে বোঝাতে তো ও অসুস্থ হয়ে যাবে। তুমি এখন এসব বোঝাবুঝি রাখো নানি। রুদ্র, আমি এ বিয়েতে রাজি, নীলিমারও অমত নেই। সত্যি সত্যি বলছো বুড়িমা? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, তোর জেদের কাছে আমাকে হার মানতে হলো। যা, এবার বাড়ি যা। বাড়ি যাব মানে একদম লাফিয়ে লাফিয়ে যাব। কি রুদ্র, বিয়ে তো হয়ে গেল, তোমাকে তো কত বললাম নীলিমাকে এক নজর দেখে নাও, তুমি তো দেখলে না। আমি এই মূল্যবান মাছকন্যাকে একেবারে আমার বাড়ি নিয়ে গিয়ে মন ভরে দেখব বুড়িমা। আচ্ছা ঠিক আছে, তুমি এবার খুশি তো? খুশি মানে আমি মহা খুশি বুড়িমা। আমার নীলিকে কোনো কষ্ট দেবে না তো? না না, কি বলছেন বুড়িমা, আমি ওকে সারা জীবন মাথায় করে রাখব। নীলিমা, নীলিমা! তুমি তুমি না মাছকন্যা, তোমার লেজ কোথায়? লেজ? আমি কি বাদর নাকি যে আমার লেজ থাকবে? নানি তো আগেই বলেছিল আমি কোনো মাছকন্যা নই, আমি শুধু ভালো সাঁতার কাটতে পারি, তাই সবাই আমাকে মাছকন্যা ডাকে। তুমি মাছকন্যা না, তুমি আমাকে ঠকিয়েছ, তোমরা সবাই আমাকে ঠকিয়েছ। রুদ্র, দাঁড়াও রুদ্র, রুদ্র, আমি তো তোমাকে আগেই সব বলেছিলাম। আশ্চর্য ব্যাপার তো।
এ কি? তুমি তুমি এখানে কি করছো? আমাদের বিয়ে হয়েছে, তাই এটা আমারও বাড়ি। আমি এখন থেকে এখানেই থাকব। আমার সংসার ছেড়ে কোথাও যাব না। ঠিক আছে, তুমি থাকো তোমার সংসারে, আমিই চলে যাচ্ছি। বয়স হলে কি হবে, ছেলে মানুষই এখনো যায়নি। যাকগে, আমি আমার কাজ করি। কত রাত হয়ে গেল, উনি তো এখনো ফিরলেন না। কিরে নীলি, রুদ্র ফিরেছে? না বুবু, এখনো ফিরেনি। আহা, তোর জন্য আমার মায়া হয় রে নীলি। সবই কপাল, কি আর করবি। আমিও তাই ভাবি মিথিলা বুবু, সবই আমার কপাল। এই মাছকন্যা করে উনি না জানি আরও কত পাগলামি করবে, কে বলবে। আরে শোন, রুদ্রর মাকে নাকি এক মাছকন্যা নদীতে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। তাই নাকি? হ্যাঁ, তাই তো রুদ্রর মাছকন্যার প্রতি এত আগ্রহ। ওই আংটিটা আসলে রুদ্রর মায়ের। নীলিমা, আরে তুমি এতদিন কোথায় ছিলে? আমি চিন্তায় অস্থির। আরে দাঁড়াও দাঁড়াও, আমি সত্যিকারের মাছকন্যাকে পেয়ে গেছি। তার নাম রূপা। কি বললে? সত্যিকারের মাছকন্যা? হ্যাঁ, দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই তো আমার স্বপ্নের মাছকন্যা। আমি ওকেই বিয়ে করব, বুঝলে? তুমি আর এখানে থেকে কি করবে? তুমি চলে যাও। হ্যালো ভালো মানুষের ঝি, আমি রুদ্রর মাছকন্যা। আমাকে রুদ্র বিয়ে করবে। তুমি চলে যাও, বুঝেছো? বিয়ে করবে না? দাঁড়া, বিয়ে করাচ্ছি। আগে তোর দফারফা করি, তারপর আমার ঘরেরটাকে ধরছি। ওরে বাবা, আমায় তো মেরে ফেলবে রে। দাঁড়া, আজ তোকে দেখাচ্ছি মজা। কত বড় সাহস! এই আংটি তুই পরে ঘুরছিস? তোর মতো বহুরূপীর খেলা আমি অনেক দেখেছি। তুই কি ভেবেছিস এত সহজে পার পেয়ে যাবি? ওরে বাবারে, আমি আর এখানে থাকবো না, আমি পালাই। এই নাও, নিজের প্রিয় জিনিস যার তার হাতে তুলে দিও না। এই সব বহুরূপীরা নানা রকম সাজ পোশাক পরে নানা সাজে খেলা দেখায়। তুমি যে ধোঁকা খেয়েছো তা বুঝতে পারছো? আমি আমি সত্যি বুঝতে পারিনি। মেয়েটাকে পানিতে দেখলাম, মাছের মতো লেজ। ওই যে যাও, তোমার মাছের লেজ পাটানোতে পড়ে আছে। আমি চলে যাচ্ছি, তুমি তোমার মাছকন্যা নিয়ে থাকো। যে বাস্তবতা বোঝে না, কল্পনার জগৎকেই প্রাধান্য দেয়, তার সাথে আমি থাকতে চাই না। থাম নীলি, তুই যাবি না। রুদ্রকে সত্যিটা জানতে হবে। সত্যি? সত্যি কিসের? যে মাছকন্যার কথা রুদ্র তার মায়ের কাছ থেকে শুনেছে, সেই মাছকন্যা আমি নিজে। কি বলছো নানি? হ্যাঁ, শোন তবে। বাঁচাও, আমাকে বাঁচাও। আমার পেটে বাচ্চা, ও মরে যাবে। আমাকে বাঁচাও। তুমি কি পাগল? তোমার এই অবস্থায় তুমি নদীতে নেমেছো কেন? আমার খুব নদীতে সাঁতার কাটতে ইচ্ছে করছিল, কিন্তু তাল হারিয়ে ডুবতে বসেছিলাম। ভাগ্যিস আপনি সময় মতো এসেছিলেন। আপনি কি অসাধারণ সাঁতার জানেন? চুপ, কাউকে বলো না। কেউ যদি শোনে যে আমি নদীতে সাঁতার কাটি, আমার বাড়িতে সর্বনাশ হয়ে যাবে। কেন? আমার নদীতে সাঁতার কাটতে খুব ভালো লাগে। সাঁতার আমার শখ, আমার খুব ভালো লাগার জিনিস। কিন্তু আমার বাড়ির লোকেরা তা বোঝে না। তারা বলে মেয়ে মানুষের কোনো শখ থাকতে নেই।
পেছনে মনে হয় কেউ আসছে, আমি গেলাম। রত্না, তুই ঠিক আছিস? পল্টু আমাকে বলল তুই নাকি পানিতে নামছিস। শুনেই তো আমি ছুটে এসেছি। তুই নিশ্চয়ই ডুবতে বসেছিলি। এই অবস্থায় কেন যে এসব করতে যাস? আরে কোনো ভয় নেই ভাই, আমি একটা মাছকন্যা আমাকে বাঁচিয়েছে। রুদ্রর মা সবার কাছে এক মাছকন্যার গল্প বলতো, কিন্তু আসল ঘটনা কোনোদিন কাউকে বলেনি। আর রুদ্র সেই গল্প শুনেই বড় হয়েছে। আমার মনে পড়েছে, মায়ের হাতে আমি শামুকে খোল দিয়ে কাটা সেই দাগটা দেখেছিলাম। তাহলে তাহলে মাছকন্যা বলে আসলেই কিছু নেই? না, নেই। তবে আমার নীলিমা মাছকন্যার চাইতে কম যায় না। নানি, তুমি এখনো প্রায়ই নদীতে সাঁতার কাটো, তাই না? হ্যারি, সাঁতার আমার শখ, আমার খুব ভালো লাগার জিনিস। যাই হোক নানি, আমি চলে যাব। এই বাড়িতে আমি থাকতে চাই না। আমি বুঝে গেছি, জোর করে সংসার পাওয়া যায়, আর যেই লোক কল্পনার জগতে ডুবে থাকে তার কাছ থেকে তো কিছুই আশা করা যায় না। চলো নানি। নীলিমা, থামো। আমি ভুল করেছি। কল্পনা আর বাস্তবতার পার্থক্য ধরতে পারিনি। আমায় তুমি ক্ষমা করো। আমি তোমাকেই চাই। সত্যিকারের মাছকন্যার আমার দরকার নেই। তুমিই আমার জীবনের সব। আমাকে তুমি ছেড়ে যেও না। আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। তারপর আর কখনো মাছকন্যাকে খুঁজবে? না, কোনো প্রয়োজন নেই। তুমি তো কত ভালো সাঁতার জানো, তাই আমি তো ভাবি আমার মাছকন্যা আমার পাশেই আছে। রিমি, 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 শুনতে পাচ্ছ তুমি আমার কথা? কি কথা বললো? ভয় পেও না রিমি, আমি তোমার বন্ধু। দেখো আমাকে, আমি তোমার বন্ধু আম গাছ। গ্রামের এক পাশে ছোট্ট একটি ঘরে থাকত হেলাল মিয়া, তার স্ত্রী রেনু এবং তাদের একমাত্র মেয়ে রিমি। হেলাল মিয়া ছিল একজন দিনমজুর। মানুষের খেতে খামারে কাজ করত সে। রেনু ছিল গৃহিণী। ছোট্ট মেয়ে রিমি পড়াশোনার পাশাপাশি তাদের বাড়িতে থাকা নানান রকম ফল গাছের যত্ন নিত সে। কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি খাবারটা দাও, কাজে বের হব, দেরি হয়ে যাচ্ছে তো। এই তো দিচ্ছি, একটু দাঁড়াও। তাড়ানোর সময় নেই, তাড়াতাড়ি দাও তো। জানো যে সকালে উঠে কাজে যাব, কোথায় ভাতটা গুছিয়ে রাখবে তা না, এখন ভাতের জন্য চিৎকার চেঁচামেচি করতে হচ্ছে। ওহ, নাচেছি, একটু চুপ করে বসো তো, আমি ভাত আনছি। আমার হয়েছে যত জ্বালা, মরণ। আর পারি না, জ্বালা তো হবেই। সময় মতো কাজ না করলে জ্বালা তো হবেই। কাজ করি না মানে? তাহলে সংসারের কাজগুলো কে করে শুনি? কয়টা দাসী বাতি রেখেছো এই সংসারে? তোমরা মেয়ে মানুষ, সারাদিন বাড়িতে থাকো, কি এমন কাজই বা করো? সংসারে কি আর কাজই বা আছে যে দাসী বান্দি রাখবো? কি বললে তুমি? সংসারে কোনো কাজ নেই? এই সংসারের জন্যই তো সারাদিন গাধার মতো খাটুনি করি। সেগুলো তোমার চোখে পড়ে না, তাই না? চোখে পড়বেই বা কি করে? চোখটা তো আঠা দিয়ে এঁটে রেখেছো। আচ্ছা আচ্ছা, হয়েছে, এখন কথা বাদ দিয়ে তাড়াতাড়ি করো, আমার যে দেরি হয়ে যাচ্ছে। এই নাও তোমার ভাত, তাড়াতাড়ি খেয়ে আমার চোখের সামনে থেকে বিদায় হও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, মেয়েটাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দাও, না হলে আমার মতো মেয়েটারও স্কুলে যেতে দেরি হয়ে যাবে। তোমারটা তুমি খেয়ে যাও, মেয়েটা আমি পরে দেখবো নে। মা, ও মা, আমায় তাড়াতাড়ি ভাত দাও, স্কুলে যেতে হবে না, বেলা তো অনেক হয়ে গেছি। তুই বারান্দায় বস, আমি তোর ভাত নিয়ে আসছি। মা, যতক্ষণে ভাত নিয়ে আসি আমি তার মধ্যে আমার গাছগুলোকে একটু জল দিয়ে আসি, না হলে আজ গাছগুলোকে জলই দেওয়া হবে না।
কিরে রিমি, কই গেলি? তোর ভাত নিয়ে এসেছি তো। মা, আমি গাছে জল দিচ্ছি গো, তুমি ভাতটা বারান্দায় রাখো, আমি এক্ষুনি আসছি। এখন তো তোর আর দেরি হচ্ছে না, তাই না? আমি যদি একটু দেরি করি তাহলে তো তুই আর তোর বাপ মিলে আমার জীবনটা অতিষ্ঠ করে তুলিস। তাড়াতাড়ি আয় বলছি, এবার কিন্তু আমার হাতে তুই মার খাবি, এই বলে রাখলাম। আহ মা, রাখো তো ওখানে, আমি গাছে জল দিয়ে এক্ষুনি চলে আসছি। সারাক্ষণ শুধু গাছে জল দেওয়া আর গাছে জল দেওয়া। তাড়াতাড়ি আয় বলছি, না হলে আমার কাছে এবার কিন্তু সত্যি সত্যি মার খাবি। এই তো এসে পড়েছি মা। আচ্ছা মা, গাছে জল দিতে গেলে তুমি এত রাগ করো কেন বলো তো? তুমি তো জানো গাছ আমার খুব প্রিয়। এত গাছ গাছ করে হবেটা কি শুনি? তোদের বাপ বেটির ঢং দেখলে না আমি আর বাসি না। মা, তুমি সারাক্ষণ এমন করে কেন কথা বললো? তুমি কি জানো স্কুলে আমাদের কি পড়িয়েছে? গাছ আমাদের অক্সিজেন দেয়, আবার তো অনেকে গাছের ফল ফুল বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। যদি গাছ না থাকতো আমরা কি তবে অক্সিজেন পেতাম? আর অক্সিজেন না পেলে আমরা বাঁচতাম কি করি? হয়েছে হয়েছে, এবার খেয়ে নে তো, তোর আর জ্ঞান দিতে হবে না। এখনকার ছেলেপুলেদের সাথে না কথাই আর পারাই যায় না বাপু, কি দিয়েছে কি বুঝিয়ে দেয় কি জানে। আচ্ছা মা, আমি গেলাম গো, তুমি আমার গাছগুলোকে কিন্তু দেখে রেখো, কারো ছাগলের যেন আবার খেয়ে না যায়। মেয়েটা সারাক্ষণ গাছ গাছ করে মরে, দেখি তো বাপ মেয়ে মিলে কি গাছ লাগিয়েছে। হোমা, সারা গাছগুলো তো বেশ সুন্দর হয়েছে, আসলেই তো। আর একটু ভালো যত্ন পেলে গাছগুলোতে ফল আসবে। যাই বাবা, হাতের গাছগুলো সেরে নি, পরে গাছ দেখব। রিমি গাছ খুব ভালোবাসতো। গ্রামের পথে ঘাটে, মাঠের পাশে কিংবা বনের ধারে যেখানেই কোনো ছোট গাছের চারা দেখতো সেটাকেই খুব যত্ন করে বাড়ি তুলে নিয়ে আসতো, আর তারপর বাড়ির উঠোনের পাশে মাটি খুঁড়ে লাগিয়ে দিত। একদিন বিকেলে রেনু দেখল আবার কোথা থেকে রিমি যেন একটা ছোট গাছ এনে লাগাচ্ছে। আরে আই মেয়ে, বাড়িতে যে এত গাছ আছে তাতেও কি তোর হচ্ছে না? আবার নতুন গাছ এনেছিস কেন? সারাদিন তো এই গাছের পেছনে ছুটতে ছুটতে তোর আর পড়াশোনাই হবে না। মা, তুমি তো জানো গাছ লাগাতে আমার খুব ভালো লাগে, গাছ তো আমাদের পরম বন্ধু। মা, তোর বন্ধু সেটা তো বুঝলাম, কিন্তু উঠোনের পাশে একবার তাকিয়ে দেখ তো, কোথাও আমের চারা তো কোথাও পেয়ারার চারা, আবার কোথাও কদম, কোথাও আবার অচেনা বনের গাছ। বাড়িটাকে তো একেবারে বাগান করে ফেলেছিস। দেখো মা, একদিন এই গাছগুলোই আমাদের উপকারী আসবে, কখনো আমাদের ক্ষতি করবে না, বরং উপকারী করবে। আচ্ছা রে মা, বুঝেছি, আজ থেকে আমি তোকে গাছ লাগাতে বাধা দেব না। তুই তোর ইচ্ছে মতোই গাছ লাগা আর গাছের যত্ন নে। সেদিনের পর থেকে রেনুও মাঝে মাঝে গাছগুলোর যত্ন নিতে শুরু করলো। এইভাবেই কেটে গেল 2 বছর। ছোট ছোট গাছগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠল, বাড়ির চারপাশ সবুজ হয়ে গেল। পাখিরা এসে গাছে গাছে বসে গান গাইত, বাতাসে পাতাগুলো দুলে উঠত। বাবা, ও বাবা, দেখো আমার সেই ছোট ছোট গাছগুলো কত বড় হয়ে গেছে। হ্যাঁ রে মা, তোর গাছের জন্য তো আমাদের বাড়িটার দিকে তাকালে দুটো চোখ জুড়িয়ে যায়। কত সুন্দর সবুজের সমারোহ, পাখিদের কিচিরমিচির শব্দ, খুব ভালো লাগে রে। বাবা, আমার কাছে কবে ফুল ফল হবে? দেখিস মা, আর কিছুদিন পর থেকেই তোর গাছে ফল ফুল আসা শুরু করবে রে। ইয়াহু, কি মজা!
মজা! জানো বাবা, আমার গাছ থেকে ফল পেড়ে খাবো, কি যে মজা লাগবে! ভাবতে তো আমার এখনই আনন্দ হচ্ছে। হ্যাঁ রে মা, নিজের হাতে কষ্ট করে গাছগুলো লাগিয়েছিস, আদর যত্ন করে বড় করেছিস, আনন্দ তো হবেই। আমি এখন কাজে গেলাম, তুই থাক তাহলে, কেমন? থাক তুই। বন্ধুরা, আমি তোমাদের অনেক ভালোবাসি, তোমরা আমার সব থেকে প্রিয় বন্ধু। কিরে হেলাল, কি অবস্থা তোর? এই যে দাদা, চলছে কোনো রকমে। দেখ, আমরা একই মায়ের পেটে দুই ভাই। আমি আজ কোথা থেকে কেথায় চলে গেছি, আর তুই এখনো সেই পরের খেতে কাজ করে চলেছিস। কি করব দাদা, সবার ভাগ্য তো আর তোমার মতো হয় না। তোমার ভাগ্যে বড়লোক হওয়া লেখা ছিল, সেটা তুমি হয়েছ। আর আমার ভাগ্যে পরের খেতে কাজ করা লেখা আছে, আর আমি সেটাই করে যাচ্ছি। কথা তো ভালোই জানিস, কথার মতো একটু বুদ্ধি খাটিয়ে কাজও তো করতে পারিস, তাহলে তো আর পরের খেতে কাজ করে মরতে হয় না। হেলাল, এই হেলাল, কি হলো তোর? এই তো মাত্রই ভালোভাবে আমার সাথে কথা বলছিল, কি হলো তোর? ওঠ হেলাল, ওঠ। হঠাৎ করে কি হলো এর? ছোট বউ, ও ছোট বউ, রিমি, ও রিমি, কোথায় তোরা? তাড়াতাড়ি বাইরে আয়। মা, বড় চাচার কল্যাণ না হঠাৎ এই সময় আমাদের বাড়িতে? বাবা, ও বাবা, কি হয়েছে তোমার? অমন করে চোখ বন্ধ করে আছো কেন? হগো হগো, কি হলো তোমার? চোখ খোলো। হগো হগো, কি হলো তোমার? তোর বাবা মাঠে অজ্ঞান হয়ে পড়ে গেছে, তোরা তোর বাবার কাছে থাক, আমি ডাক্তার নিয়ে আসি। ঠিক আছে চাচা। ডাক্তার সাহেব, দেখুন আমার ভাইয়ের কি হলো, কথা বলতে বলতে অজ্ঞান হারিয়ে ফেলেছে। ডাক্তার কাকা, আমার বাবার কি হয়েছে? বাবা কথা বলছে না কেন? তোমার বাবার শরীর অনেক দুর্বল, ওনাকে অনেক দিন বিশ্রাম নিতে হবে, এখন আর কাজ করা যাবে না। আমার ভা বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে তো ডাক্তার কাকা? হ্যাঁ, যাবে। বিশ্রামের পাশাপাশি ওনাকে ভালো ভালো খাবারও খাওয়াতে হবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত ওনাকে খাওয়াতে হবে, কেমন? নিয়মিত খাওয়াতে হবে কিন্তু। ঠিক আছে ডাক্তার বাবু। এই নিন আপনার টাকাটা। তুমি এখানে কি করছো? আর ডাক্তার বাবুকে তুমি কিসের টাকা দিলে? হেলাল মাঠে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে, ওদের কাছে তো এখন টাকা নেই, তাই আর কি। তা ছোট, ডাক্তার বাবুর টাকাটা তো তুই দিতে পারছিস নাকি মানুষ দেখলে হাত থেকে টাকা বেরোতে চায় না? দিদি, ঘরে তো কোনো টাকা পয়সা নেই, আজ কাজে গিয়েই তো অসুস্থ হয়ে গেছে। ইস, ন্যাকা কান্না করিস না তো ছোট, আজ না হয় কাজ করতে পারিনি, তা সারা জীবন যে কাজ করেছি সেই টাকাগুলো কি করেছিস শুনি? দিদি, রিমির বাবা যে টাকা আয় করে তাতে তো সংসার চালাতেই শেষ হয়ে যায়, বাড়তি কোনো টাকাই থাকে না। কি ব্যাপার, কাগজটা হাতে নিয়ে অমন করে দাঁড়িয়ে আছো কেন? কাগজটা ওদের হাতে দিয়ে চলো, নাকি আজ সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবে? চাচা, ঘরে তো কোনো টাকা নেই, বাবার ওষুধ কেনারও টাকা নেই। ওষুধ না হলে তো বাবা আরো অসুস্থ হয়ে যাবে। চিন্তা করিস না রিমি, আমি তোর বাবার ওষুধ নিয়ে আসছি, দেখিস তোর বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওষুধ নিয়ে আসবে মানে? এত টাকা কোথায় পাবে তুমি? এইমাত্রই তো ডাক্তারের টাকা দিলে, আবার ওষুধ আনার কথা বলছো? মা মেয়ে মিলে তো ভালোই ঢং করতে পারিস, মানুষের কাছ থেকে কিভাবে জিনিস হাতাতে হয় সেটা ঠিকই জানিস। দিদি, তুমি এইসব কি বলছো? কি বলছি বুঝতে পারছিস না? যেটা সত্যি সেটাই বলছি। ন্যাকা। দেখতে দেখতে পার হলো 2 দিন। রেনুদের ঘরে খাবার ও হেলালের ওষুধ ফুরিয়ে এলো।
হায় সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? অসুস্থ মানুষটার মুখে যে দুটো খাবার দেব, সে খাবারটুকুও করে নেই। দয়া করো সৃষ্টিকর্তা, দয়া করো। মা, ও মা, এইভাবে কাঁদছো কেন? রিমি, ঘরে তো খাবার মতো কিছুই নেই। তোর বাবার ওষুধও শেষ। এখন এখন সংসার চলবে কি করে? আমরা খাবো কি, বাঁচবো কি করে? কেটো না মা, কেটো না। দেখো, সৃষ্টিকর্তা একটা পথ ঠিক বের করে দিবেন। রিমি মায়ের কান্না দেখে খুব কষ্ট পেল। চুপচাপ তার গাছগুলোর পাশে গিয়ে বসে পড়ল। বন্ধুরা, এখন আমি কি করব? আমার বাবা তো অনেক অসুস্থ, ঘরে খাবার নেই, অসুস্থ বাবার ওষুধও শেষ। এখন এখন আমি কি করব? বাবা মায়ের কষ্ট যে আমি আর দেখতে পাচ্ছি না। রিমি, 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 শুনতে পাচ্ছ তুমি আমার কথা? কে কি কথা বললো? ভয় পেও না রিমি, আমি তোমার বন্ধু। দেখো আমাকে, আমি তোমার বন্ধু আম গাছ। রিমি অবাক হয়ে দেখল বাড়িতে লাগানো তার প্রথম আম গাছটি ধীরে ধীরে দুলছে। চোখ দিয়ে তার অনবরত জল গড়িয়ে পড়ছে। তুমি কথা বলছো বন্ধু? হ্যাঁ রিমি, তুমি তো ছোটবেলা থেকেই আমাদের যত্ন করে আসছো। তুমি আমাদের জল দিয়েছো, ভালোবাসা দিয়েছো, স্নেহ দিয়ে বড় করেছো। বলো তো, তোমার মতো আপন মানুষের সাথে আমরা কি কথা না বলে থাকতে পারি? কি বলছো কি তুমি? গাছ আবার কথা বলতে পারে নাকি? তুমি গাছ হয়ে কেমন করে কথা বলছো? আমি সাধারণ কোনো গাছ নই রিমি, আমি এক কথা বলা গাছ। তোমার চোখের জল আজ আমার গায়ে পড়েছে। তোমার কষ্ট, তোমার দুঃখ সব আমি অনুভব করেছি। তোমার সেই কষ্টের অশ্রুই আমাকে আজ কথা বলার শক্তি দিয়েছে। তোমার ভালোবাসার কারণেই আজ আমি কথা বলতে পারছি বন্ধু। জানো বন্ধু, আমার বাবা না খুব অসুস্থ, মা খুব কষ্ট করে আছি। কি করে বাঁচবো আমরা? এখন তো সেইটাই বুঝতে পারছি না। অসুস্থ বাবাকে কি করে বাঁচাবো? চিন্তা করো না বন্ধু, কাল সকালে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি এখন নিশ্চিন্তে ঘরে যাও। পরদিন সকালে রিমি উঠোনে এসে অবাক হয়ে গেল। গাছের সব ডালে ডালে অনেক ফল ঝুলছে। শুধু একটা গাছই না, আশপাশের সবগুলো গাছেও ফল ধরেছে। বন্ধু, তুমি ঠিকই বলেছিলে। তোমরা আমাকে এইভাবে চমকে দেবে, আমি তা কখনো ভাবিনি। কিরে রিমি, সব গাছে এত ফল? হঠাৎ করে এত ফল কোথা থেকে এলো? মা, বিপদের সময় বন্ধুরাই তো সাহায্য করে, তাই আমাদের বিপদের সময় আমার গাছ বন্ধুরা সাহায্য করেছি। তোর বন্ধুরা সাহায্য করেছে? বুঝতে পেরেছি মা, এবার আমিও সব বুঝতে পেরেছি। আজ থেকে আমাদের আর না খেয়ে থাকতে হবে না। গাছের ফল বিক্রি করে রিমিদের অভাব আস্তে আস্তে দূর হয়ে গেল। তার বাবাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। বন্ধুরা, তোমরা আসলেই আমার সব থেকে ভালো বন্ধু। তোমরা যদি আমায় সাহায্য না করতে, তবে আজ আমাদের না খেয়ে দিন কাটাতে হতো। আর আমার বাবা কখনোই সুস্থ হতে পারতো না। বন্ধু, আমি তোমাকে ভালোবাসার প্রতিদান দিয়েছি। অনেক বছর আগে আমি ছিলাম বনের এক জাদুই গাছের চারা। কোনো এক কাল বৈশাখী ঝড়ে পড়ে গিয়েছিলাম। সবাই ভেবেছিল আমি বাঁচব না, কিন্তু তুমি আমাকে তুলে এনে জল দিয়ে ভালোবেসে বাঁচিয়ে তুলেছিলে। আমি শুধু সেই মানুষের পাশে দাঁড়াই যারা সৎ ও গাছকে সত্যিকারে ভালোবাসে। তুমি শুধু গাছ না, তুমি আমার গাছ বন্ধু, আমার বিপদের সাথী। ভাগ্য করে তোমার মতো একজন
বন্ধু পেয়েছি আমি। সারা জীবন তোমাকে আমি পরম যত্নে আগলে রাখবো বন্ধু।